ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি একটি পক্ষ। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা বললেন, দেশবাসী সহ গোটা বিশ্বই সরকারকে সমর্থন দিচ্ছে। দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা শিক্ষিত রাখতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের কোনো চিন্তা নেই, আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ বানাতে পারব। বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল আগে স্থানীয় নির্বাচন চায় না। ঐক্যমত্যের ভিত্তিতে সংসদ নির্বাচনের পথে হাঁটবে সরকার, আশা মির্জা ফখরুলের। আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত যা তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে প্রতিবেশী দেশের ষড়যন্ত্রে পিলখানার ঘটনা বললেন অ্যাটর্নি জেনারেল। হাসিনা সহ মাস্টার মাইন্ডদের বিচারের আওতায় আনার আশ্বাস। কমলা খেজুর আমদানির আড়ালে বিপুল অর্থ পাচার করেছে নাসা গ্রুপ। প্রমাণ পেয়েছে আর্থিক গোয়েন্দা ইউনিট, দেশে আনেনি রফতানি পণ্যের অর্থ। এইটাও কিন্তু বিরাট ক্রিমিনাল অফেন্স, এগুলি সত্যি বার করা দরকার। এইগুলো থরো ইনভেস্টিগেশন হওয়া উচিত যে সে কার কাছে এক্সপোর্ট করছিল এবং কোম্পানিগুলো তার সাথে রিলেটেড কিনা। পাঁচ আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হাসানকে ভোলায় দাফন, হত্যার বিচার সহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। আওয়ামী ফ্যাসিস্টের যে রেজিমের পুলিশ তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমার ভাই একজন দেশের নাগরিক, তার অধিকার আছে চলার, কেন তাকে এভাবে হত্যা করেছে? টঙ্গীর তুরাগ তীরে খিত্তায় খিত্তায় চলছে বিশ্ব ইজতেমার তালিম, দেশ বিদেশের মুসল্লিদের অংশগ্রহণ, কাল আখেরি মোনাজাত। যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কার মধ্যে আরও 3 জিম্মিকে মুক্তি দিল হামাস, বিনিময়ে ছাড়া পেয়েছে 369 ফিলিস্তিনি বন্দী। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম। এতক্ষণ আমাদের শিরোনামগুলো দেখছিলেন, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের কমিশন সহযোগিতা করলেও আকাঙ্ক্ষিত সংস্কার করতে হবে রাজনৈতিক দলগুলোকেই, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে একথা বলেন তিনি। বলেন, গোটা বিশ্ব বর্তমান সরকারকে সমর্থন দিচ্ছে, তাই ষড়যন্ত্রকারীরা ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি। প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক সংলাপের মাধ্যমে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক। এতে বক্তব্য রাখেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বলেন, ঐক্যমত্যের ভিত্তিতে তৈরি করা জাতীয় সনদ হবে দেশ চালানোর দলিল, যা নতুন বাংলাদেশের পথরেখা নিশ্চিত করতে সক্ষম হবে। এটি তৈরিতে ব্যর্থ হলে জাতি তাদের ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি। একটি জাতীয় সনদ তৈরি হবে যা আগামীতে দেশ কিভাবে চলবে, কি আদর্শ ধারণ করবে তার একটি দলিল হয়ে উঠবে। বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গঠিত কমিশনগুলোর প্রস্তাবিত সংস্কার রাজনৈতিক দলগুলোকেই করতে হবে। সংস্কার কমিশন ও সরকার এক্ষেত্রে শুধুমাত্র সহযোগিতা দেবে। প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে। বিগত 6 মাসের অভিজ্ঞতা সরকারকে সাহস জুগিয়েছে। কেন করা হয়েছিল, কি জন্য করা হয়েছিল, কোথার কারণে করা হয়েছিল, আপনাদের সহযোগিতা চাই, এটা আমি বলবো না, কারণ এটা আপনাদের কাজ। যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন, আপনাদেরকে বলতে হবে সমাজের কাঠামো কোন কি করতে হবে, কিভাবে করতে হবে। আমরা শুধু সাচিবিক কাজগুলো আপনাদের করে দিলাম, আপনাদের সহায়তা দেব ব্যাখ্যা করার জন্য, ব্যাখ্যা দেওয়ার জন্য। প্রধান উপদেষ্টা বলেন, শুধু দেশের জনগণই নয়, সারা পৃথিবীর মানুষ অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিচ্ছে, যার কারণে প্রতিপক্ষ সুবিধা করতে পারছে না, তাদের ষড়যন্ত্রগুলো ব্যাহত হচ্ছে। এমনকি ট্রাম্পের কাছে গিয়েও তারা সুবিধা করতে পারেনি। যারা পরিবর্তনের বিরোধিতা করেছিল তাদের মোকাবেলা করা গেছে বলেও জানান তিনি। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চলছিল তা জাতিসংঘের প্রতিবেদনে বন্ধ হয়েছে। সারা পৃথিবী জুড়ে আমাদের প্রতি একটা বড় রকমের সমর্থন গড়ে উঠেছে, যে কারণে অপরপক্ষ সুবিধা করতে হচ্ছে, পদে পদে ব্যাহত হচ্ছে। যেখানে যাই বহু গল্প রচনা করেছে, শেষ ট্রাম্পের হাতেই আবার
সে গল্প চালাতে গিয়ে চালাতে পারবে না। এছাড়া প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কথা বলেন সাংবাদিকদের সাথে। জানান, আজকের বৈঠকের মাধ্যমে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হলো। নতুন বাংলাদেশ গড়তে পুরো পৃথিবী পাশে আছে। এই বৈঠকের মাধ্যমে সবাই কেমন বাংলাদেশ চায় তা নির্ধারণ করা হবে। এই দ্বিতীয় যাত্রার মাধ্যমে বাংলাদেশ কি রকম বাংলাদেশ আমরা চাই এটা নির্ধারিত হবে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। এদিকে জাতীয় ঐক্যমত্য সংস্কার কমিশনের বৈঠকে সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন না দেওয়ার পক্ষে মত দিয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দ্রুত সংস্কারের মাধ্যমে জাতীয় ঐক্যমত্য গড়ে আগে জাতীয় নির্বাচন দিতে হবে। বৈঠক প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, গঠনমূলক কোনো আলোচনা হয়নি। প্রথম বৈঠকে শুধু পরিচিতি সভা হয়েছে। জাতীয় ঐক্যমত্যের নির্বাচনের পথে হাঁটবে সরকার, এমন আশাবাদ বিএনপির। এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর প্রথম বৈঠক শেষে কথা বলেছেন বিভিন্ন দলের নেতারা। বেশিরভাগ দল জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচন চায় না। তবে ইসলামী আন্দোলন আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে কথা বলেছে। এছাড়া বৈঠকে সরকারিভাবে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা এবং নিষিদ্ধের দাবি জানায় কোনো রাজনৈতিক দল। সংস্কার যে করা প্রয়োজন সে বিষয়ে তিনি কথা বলেছেন এবং রাজনৈতিক দলগুলোর কাছে তিনি আহ্বান জানিয়েছেন যে এই সংস্কারের যে রিপোর্টগুলো প্রত্যেকটি কমিশনগুলো যেগুলো প্রদান করেছে সেগুলোর উপরে আলাপ আলোচনা হবে। দলগুলো সেগুলো নিয়ে কথা বলবে কমিশনগুলোর সঙ্গে এবং একটা ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করা হবে। সেটাই আপনার মূল কথা। আমরা তাদেরকে সহযোগিতা করবো উইথ ডিফারেন্স অ্যান্ড উইথ অ্যাকসেপ্টেন্স। যেইটা আমাদের একমত আছে সেগুলো আমরা বলবো এবং যেখানে ডিফারেন্স আছে আমাদের সেগুলো আমরা খোলামেলা বলবো। আগামীতে সিরিজ মিটিং হবে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে এবং সেখান থেকে ইনশাল্লাহ ভালো পজিটিভ কিছু বেরিয়ে আসবে। আমরা সন্তুষ্ট, আমরা সরকারের পাশে আছি। যেটা ভুল হচ্ছে না হচ্ছে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে তো আমরা সরকারের সাথে কথা চলছে। এই অন্তর্বর্তীকালীন সরকার তারা আমাদের এই কথাগুলোকে গুরুত্ব দিবেন এবং যে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য যে কমিশন হয়েছে এই কমিশন ভালোভাবে কাজ করবে। আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ ঘোষণা দেখতে চাই। একটা টেররিস্ট অর্গানাইজেশন হবার জন্য যা যা ক্যারেক্টারিস্টিক দরকার প্রত্যেকটা আওয়ামী লীগ করেছে, গত 16 বছর ধরে করেছে। দর্শক, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমত্য সংস্কার কমিশনের বৈঠক শেষ হয়েছে ইতিমধ্যে। এ বিষয়ে আমরা আরেকটু জানবো। সেই বৈঠক স্থলে ছিলেন বা আছেন আমাদের সহকর্মী আরিফিন শাকিল। একটু যাচ্ছি তার কাছে। শাকিল, একটু জানতে চাই যে আমরা প্রধান উপদেষ্টার কথা শুনেছি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কথাও ছোট ছোট করে শুনেছি। আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলুন যে আজকের বৈঠকে আসলে কি হয়েছে এবং সেখানকার মুদ্রা কথাগুলো বা তথ্যগুলো কি? ধন্যবাদ মনির। আজকের বৈঠকে আসলে সেই অর্থে কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি। আজকের এই বৈঠকে শুধুমাত্র রাজনৈতিক দল, যে 26টি রাজনৈতিক দল আজকের এই বৈঠকে অংশ নিয়েছেন, তারা পরিচিত হয়েছেন কমিশন, যে 6টি কমিশন ছিল সেই কমিশনের সদস্যদের সঙ্গে। এবং আজকের এই বৈঠকে দুটি বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। সংস্কার কোন প্রক্রিয়া এগোবে এবং সংস্কারের বিষয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলের সংস্কারের বিষয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য রয়েছে। অর্থাৎ বিএনপি যেসব বিষয়ে সংস্কার চায় সেসব বিষয়ে অন্য দলের আপত্তি রয়েছে, আবার অন্য দলের যে সংস্কারগুলো দ্রুত চায় সেগুলো বিএনপির পক্ষ থেকে আপত্তি রয়েছে। সেজন্য অনেক রাজনৈতিক দল বলেছেন যে এই ঐক্যমত কমিশনে যে রাজনৈতিক দলগুলো এসছেন আজকে, তাদের মধ্যে ভোটাভুটির মাধ্যমে সরকারের যে কমিশন থেকে যে সুপারিশগুলো রয়েছে সেই সুপারিশগুলোর মধ্যে ন্যূনতম বিষয়, বিশেষ করে নির্বাচন ইস্যুতে যে সংস্কারগুলো করা দরকার সেই সংস্কারের বিষয়ে যেন সিদ্ধান্ত হয়, সেই ধরনের প্রস্তাব এসছে এবং সেই প্রস্তাবগুলো ঠিক নির্বাচন আগ মুহূর্তে যেন করা হয়। এছাড়া অন্য যে বিষয়গুলো রয়েছে, অন্য যে সুপারিশগুলো রয়েছে সেই সুপারিশগুলো অন্য পরবর্তী যে সরকার আসবে, অর্থাৎ রাজনৈতিক যে সরকার আসবে সেই রাজনৈতিক সরকারের জন্য সুপারিশ মালা হিসেবে এই কমিশন রেখে যাবে, যেটি সংসদ আসার পর সংসদ অর্থাৎ সংবিধান সংক্রান্ত যেই সুপারিশগুলো রয়েছে সেই সুপারিশগুলো সংসদ আসার পর সেগুলো সংশোধন করা হবে। সেই প্রস্তাব মূলত আজকে আলোচনা হয়েছে। এর বাহিরে সবচেয়ে বড় বেশি নিয়ে আলোচনা হয়েছে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না জাতীয় সংসদ নির্বাচন আগে হবে। বেশিরভাগ রাজনৈতিক দল, 26টির মধ্যে প্রায় 17টি রাজনৈতিক দল আজকের এই বৈঠকে তারা তাদের সিদ্ধান্ত জানিয়েছেন আগে জাতীয় নির্বাচন হতে হবে। কারণ স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় সেক্ষেত্রে নানান ধরনের দাঙ্গা, সেই সঙ্গে নানান ধরনের আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। কারণ সরকারের বর্তমানে যে অবস্থা রয়েছে এখনও পুরো রাষ্ট্র বা আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি সব জায়গায় কাজ করা শুরু করেনি। ফলে এই অবস্থার কাছ থেকে বা ঐতিহ্য রেকর্ড যেহেতু রয়েছে যে সবসময় দলীয় সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচন হয়, সেই বিষয়টি আমলে নিয়ে প্রধান উপদেষ্টার কাছে রাজনৈতিক দলগুলো আগে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন, তবে কয়েকটি রাজনৈতিক দল তার বিরোধিতা করেছেন। মনির, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আরিফিন শাকিল জাতীয় ফরেন সার্ভিস একাডেমিতে ছিলেন আমাদের সহকর্মী আরিফিন শাকিল।
যাচ্ছি পরের খবরে। নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে আরও চাপে রাখতেই নতুনভাবে রাজপথে নামছে বিএনপি। পালন করছে জেলা সমাবেশের বা কর্মসূচি। এর মাধ্যমে ভোটের মাঠের প্রস্তুতিও লক্ষ্য বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। তারা বলছেন সরকারের কৌশলগত ভুলে নানা সংকট দেখা দিচ্ছে, এর সমাধান দ্রুত জাতীয় নির্বাচন। আরেফিন শাকিলের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দ্রুত নির্বাচনের দাবিতে সরব বিএনপি। সব ধরনের কর্মসূচিতে এই দাবি উত্থাপন করতে ভোলেনি দলটির নেতারা। এর মাঝে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বে থাকা ছাত্র নেতাদের দল গঠনে আরও নড়েচড়ে বসেছে বিএনপি। ঘরোয়া আয়োজন ছেড়ে নির্বাচন ইস্যুতে সরকারকে চাপে রাখতে নতুন করে রাজপথে ফিরেছে দলটি। সেখানে বলেছে যে আমাদের দলের নাম কি হতে পারে। 4 দফা দাবিতে এরই মধ্যে 8 দিনে 64 জেলায় সমাবেশের কর্মসূচি শুরু করেছে। দাবির মধ্যে নিত্যপণ্যের দাম সহনীয় করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি থাকলেও বিএনপির মূল লক্ষ্য ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন। দেশকে যে গণতান্ত্রিক ধারায় রাখতে হলে যে নির্বাচনের কোনো বিকল্প নাই, এটি তাদের উপলব্ধি করতে হবে। এখন এই দেশে নানা ধরনের নানা মতাবলম্বী নানা সুযোগ সন্ধানীদের আগমন হয়েছে। সেসব ব্যাপারে জনগণকেও সচেতন করার সাথে সাথে আমাদের কর্মী বাহিনী, সাধারণ মানুষকে আশ্বস্ত করা বা তাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য, যাতে করে এই ধরনের সমাজ বিরোধীরা সমাজে জাঁকিয়ে বসতে না পারে, শেখ হাসিনার দোসররা যাতে আরও তাদের কর্মকাণ্ডকে বিস্তৃত করতে না পারে, যারা এই আগস্ট চেতনাকে আরও ক্ষতিগ্রস্ত না করতে পারে, সেই জন্যই আমরা সরকারের উপরে চাপ সৃষ্টি করার জন্যে এবং জনগণের কি ইচ্ছা, জনগণের কি আকাঙ্ক্ষা, একটি রাজনৈতিক দল হিসাবে আমরা সেটি প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। এই যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে দ্রুত এই সরকার একটি জাতীয় নির্বাচনের জন্য রোডম্যাপ প্রদান করে, সেই জন্য আমরা দাবি রেখে জনগণের সামনে যাচ্ছি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর ডিসেম্বরে জাতীয় নির্বাচন নিয়ে আশাবাদী বিএনপি। সেই লক্ষ্যে সাংগঠনিকভাবে দলের তৃণমূলকে আরও শক্তিশালী করতে কাজ করছেন নীতি নির্ধারকরা। জেলা ভিত্তিক সমাবেশের মাধ্যমে নতুন নেতৃত্ব এবং সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার পরীক্ষাও হবে বলে জানাচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা। সাংগঠনিক কর্মকাণ্ড শুরু করেছে অনেক আগের থেকে, আপনারা দেখেছেন। এটা সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এই সমস্ত কর্মকাণ্ড আপডেট করব প্রতিনিয়ত। এটা একটা চলমান প্রক্রিয়া। নির্বাচন দিতে যত বিলম্ব হবে ততই এই সরকারও পিছিয়ে যাবে, জনগণের আশা আকাঙ্ক্ষা কমেই আরও দূরে সরে যাবে। জেলা ভিত্তিক কর্মসূচি শেষে ফের বিভাগীয় সমাবেশ করার চিন্তা আছে বিএনপির। এক্ষেত্রে ঐক্যমত কমিশনের কার্যক্রম আর জুলাই বিপ্লবের ছাত্র নেতাদের নেতৃত্বে নতুন দল গঠনের পর সিদ্ধান্ত চূড়ান্ত করতে চায় দলটি। আগামী দিনে রাষ্ট্র কিভাবে চলবে সেই সম্পর্কে সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য এগুলি মতামত। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ড নিছক কোনো বিদ্রোহ ছিল না, আন্তর্জাতিক ষড়যন্ত্রে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড, একথা বলেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বাংলাদেশে আধিপত্য বিস্তার, আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখা এবং লুটপাটের রাজত্ব কায়েম করতে প্রতিবেশী রাষ্ট্র ষড়যন্ত্র করেছিল। নির্লজ্জভাবে একজন খুনিকে আশ্রয় দিয়েছে সেই দেশটি। তবে শেখ হাসিনা সহ মাস্টারমাইন্ডদের বিচারের আওতায় আনা হবে। 2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 9টা পিলখানে তৎকালীন বিডিআর দরবার হলে শুরু হয় দরবার। বিডিআর মহাপরিচালকের বক্তব্যের এক পর্যায়ে বিডিআরের কিছু বিদ্রোহী সদস্য অতর্কিত হামলা চালায় দরবার হলে। সেদিনের ওই হামলায় 57 জন সেনা কর্মকর্তা সহ নিহত হন 74 জন। পিলখানের ভেতরে নৃশংস এই হত্যাযজ্ঞ বুঝতেই সময় লেগে যায় আরও 2 দিন। 27 ফেব্রুয়ারি পিলখানের ভেতরে একাধিক গণকবরের সন্ধান মেলে। হত্যাকাণ্ড ঘটেছে কেবল ক্ষমতায় টিকে থাকার জন্য। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর আলোচিত এই হত্যাকাণ্ডের সঠিক তদন্তের জন্য কমিশন গঠন হয়। এই প্রেক্ষাপটে বিডিআর হত্যাকাণ্ডের দায় শীর্ষক ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সহ আওয়ামী লীগ নেতাদের ভূমিকা উদ্ঘাটনের আহ্বান জানান সংগঠনটির চেয়ারম্যান। শেখ হাসিনাকে যদি তাকে ভারত থেকে ফিরিয়ে আনা সম্ভব না হয়, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা জানিয়ে তিনি যেখানে অবস্থান করছেন ভারতে, সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করে এই বিডিআর হত্যাকাণ্ডের নানা রকম ক্লু এবং কি কারণের জন্য এই হত্যাকাণ্ড হয়েছে সে সম্পর্কে জানবার জন্য আমি আজকে উদ্যোগ গ্রহণের দাবি উত্থাপন করছি। বিডিআর হত্যা কোনো বিদ্রোহ ছিল না, ছিল হত্যাকাণ্ড। বাংলাদেশে আধিপত্য বিস্তার ও লুটপাটের রাজত্ব কায়েম করতে প্রতিবেশী রাষ্ট্র এই ষড়যন্ত্র করেছিল বলেন অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের উপরে আধিপত্যবাদী শক্তির যে পথ সুগম হয়
কুসুমাস্তীর্ণ হয়, সেইটা করার জন্যই বন্ধু রাষ্ট্র বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার নাম করে বাংলাদেশের লুটপাটের রাজত্ব কায়েম করেছিলেন। একটি রাষ্ট্র কতটা নির্লজ্জ হতে পারলে একজন খুনিকে আশ্রয় দিয়ে একটি রাষ্ট্র বাংলাদেশের মানুষের মুখোমুখি দাঁড়িয়েছে। এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল বলা যাবে না, তবে বিচারিক কার্যক্রমে মাস্টারমাইন্ডদের বাদ দেওয়া হয়েছিল, তাদেরও বিচারের আওতায় আনা হবে জানান তিনি। তদন্ত কমিশনের যে ক্ষমতা, সেই ক্ষমতা আইনি ক্ষমতা, যে কোনো ব্যক্তিকে যে কোনোভাবে ওনারা শামন করতে পারেন। যে নাসিরউদ্দিন পিন্টু এই ঘটনার জোর সম্পৃক্ত হয়ে, এটাকে বলা হয় সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, সম্পৃক্ত হয়ে তার কোনো ব্যক্তিগত বা তার দলের কোনো লাভ ছিল না, একটি রাজনৈতিক গভীর ষড়যন্ত্রের অংশ ছিল। পিলখানার ঘটনায় যুবলীগ ছাত্রলীগের কোনো ভূমিকা ছিল কিনা তা খতিয়ে দেখে সত্য উদ্ঘাটন করবে তদন্ত কমিশন, প্রত্যাশা করেন অ্যাটর্নি জেনারেল। আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটি ইন্টারন্যাশনাল কনস্পিরেসি ছিল। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ থাকলে আমদানি রফতানির আড়ালে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন এবিবি ও নাসা গ্রুপের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ধর্মীয় লেবাস নিয়ে চলাফেরা করলেও জালিয়াতির সম্ভাব্য সব পথ তিনি ব্যবহার করেছেন বলে ধারণা আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU এর। কোনো কোনো ক্ষেত্রে আমদানি মূল্য দেখিয়েছেন অনেক বেশি, কোনো ক্ষেত্রে অনেক কম, আবার রফতানি দেখালেও টাকা তিনি দেশে ফেরত আনেননি। ব্যক্তিগত প্রভাবে করা এসব অপরাধের শাস্তি হওয়া জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। নাসা গ্রুপের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের অর্থ পাচার ও ঋণ কেলেঙ্কারি নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের প্রথমটি দেখুন আজ। রিপোর্ট করেছেন আলমগীর হোসেন। এই কমলাটা আসে সাউথ আফ্রিকার থেকে, এটা বর্তমান বাজার দর চলতেছে 350 টাকা। 1-1.5 বছর আগে এটা কেজি ছিল 250, 230। দেশে কমলার কেজি 250 থেকে 300 টাকা, আমদানি মূল্য 100 থেকে 120 টাকা। $60 থেকে $8 পর্যন্ত দাম আছে। এটা প্রায় 9 কেজির মতন ওজন হয়, 8.5-9 কেজির মতন ওজন হয়। এটা আমাদের আমি যদি এটা $1 করে যদি ধরি তাহলে 125 টাকা পড়ে, আর কোনোটা 120 টাকা পরে আমাদের কিনা। মদিনা ডেটস অ্যান্ড নাটস এই কমলার আমদানি মূল্য দেখিয়েছে $7.5 বা প্রায় 800 টাকা, অথচ আন্তর্জাতিক বাজারে তখন কমলার দর সর্বোচ্চ 200 টাকা। এটির মালিক নজরুল ইসলাম মজুমদারের জামাতা মোজাম্মেল হোসেন। প্রতিষ্ঠানটি দক্ষিণ আফ্রিকা থেকে 32,000 কেজি কমলার আমদানি মূল্য দেখায় $2,40,000। অস্বাভাবিক দাম দেখিয়ে পাচার করা হয়েছে অর্থ, সন্দেহ BFIU এর। নজরুল ইসলাম মজুমদারের জামাতার প্রতিষ্ঠান মদিনা ডেটসের বিক্রয় কেন্দ্র আছে, কিন্তু ট্রেড লাইসেন্সে দেয়া ঠিকানাই নেই প্রধান কার্যালয়। এ বিষয়ে নাসা গ্রুপের প্রধান কার্যালয়ে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। আমি যে ওভার ইনভয়েসিং করি ইন কেস অফ ইম্পোর্ট, তার মানে আমি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য একটা করি, আর কিছু টাকা ওখানে অন্যভাবে পাঠানোর জন্য করি। আমার বক্তব্যটা হচ্ছে নিয়মের বাইরে যেই টাকাটা যাবে অথবা আসবে, এটাই মানি লন্ডারিং। এইটাও কিন্তু বিরাট ক্রিমিনাল অফেন্স। এগুলি সত্যি বার করা দরকার, ইনভেস্টিগেশন হওয়া দরকার, এবং সেটা যারা দেশের আইনের মধ্যে যেটা আছে সেইভাবে বিচারও করা দরকার। খেজুর আমদানিতে ঘটানো হয় কমলার উল্টো ঘটনা। মদিনা ডেটস অ্যান্ড নাটস দুবাই ভিত্তিক কোম্পানি থেকে খেজুর আমদানি করে $3,13,000, প্রতি কেজি $0.50 বা 50 থেকে 60 টাকা, অথচ তখন আন্তর্জাতিক বাজারে খেজুরের দাম 200 টাকার বেশি। কোনটা 500 টাকা কিনা পড়ে, কোনটা 600 টাকা কিনা পড়ে, কোনটা 400 টাকা কিনা পড়ে, কোনটা 300 টাকা কিনা পড়ে। এটা কোয়ালিটির উপরে ভেরি করে। একই ধরনের অনিয়ম করে নাসা গ্রুপের ফ্ল্যামিঙ্গো। তারা 6.5 লাখ কেজি খেজুরের আমদানি মূল্য দেখায় $4,55,000, প্রতি কেজি $0.7 বা 77 থেকে 90 টাকা। দাম কম দেখিয়ে বাকি টাকা পাঠানো হয়ে থাকতে পারে হুন্ডিতে। ফ্ল্যামিঙ্গোর মোট ঋণপত্র ছিল 13টি, দাম দেখানো হয় $35 লাখ। নজরুল ইসলাম মজুমদারের আরেকটি প্রতিষ্ঠানের নাম ফিরোজা গার্মেন্টস। 2012 থেকে 22 সাল পর্যন্ত তারা রপ্তানি আদেশ পায় $119.82 লাখ।
এর মধ্যে 118 কোটি 66 লাখ ডলার দেশে এলেও আসেনি বাকি 11,55,000 ডলার। এ অর্থ পাচার করা হয়েছে বলে ধারণা আর্থিক গোয়েন্দা সংস্থার। আমাদের এক্সপোর্ট হিসেবে কিন্তু এক্সপোর্ট রিসিপ্টে আসেন, তো এগুলো তো আরেক ধরনের বড় বড় ক্রাইম। এবং এগুলো থরো ইনভেস্টিগেশন হয়েছে যে সে কার কাছে এক্সপোর্ট করছিল এবং কোম্পানিগুলো তার সাথে রিলেটেড কিনা। দেখবেন যে প্রত্যেকটা কোম্পানি তাদের সাথে রিলেটেড। এগুলো তো সম্ভব না, এটা নিশ্চয়ই তার সঙ্গে সহায়ক যারা ছিল তারা কাজ করেছে। পলিটিক্যাল লিডার, রেগুলেটরি অথরিটি, ব্যাংক, প্রত্যেকে কিন্তু আমার মনে হয় তাদের রেসপন্সিবিলিটি ল্যাপসেস আমি দেখতেছি, নাহলে এটা সম্ভব না। বিএফআই রিপোর্টে বলা হয়েছে ফিরোজা গার্মেন্টস যে পণ্য $17 বেশি দরে রপ্তানি করেছিল, মাত্র 4 মাস পর একই পণ্য একই কোম্পানির কাছে রপ্তানি করেছে মাত্র $6 দরে, যা সন্দেহজনক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ভোলায় জানাজা শেষে দাফন করা হয়েছে জুলাই অভ্যুত্থানে নিহত হাসানের মরদেহ। যাত্রাবাড়িতে ইলেকট্রনিক্স দোকানের কর্মচারী হাসানের মরদেহ প্রায় 6 মাস পর ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয়। এরপর আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জুলাই অভ্যুত্থানে সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন হাসানের পরিবার ও এলাকাবাসী। 6 মাস পর নিজ বাড়িতে ফিরলেন হাসান, তবে এবারের ফেরাটা একেবারেই ভিন্ন। পরিবারে নেই আগের মতো হাসি প্রাণ চাঞ্চল্য। কফিনবন্দি হাসান এখন শুধুই স্মৃতি। গেল 5 আগস্ট গণ অভ্যুত্থানের চূড়ান্ত বিজয়ের মাত্র কয়েক ঘন্টা আগে যাত্রাবাড়ির বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ভোলার মোহাম্মদ হাসান। এরপর থেকেই আর খোঁজ মিলছিল না তার। ঢাকা মেডিকেলের মর্গে থাকা মরদেহের পরিচয় শনাক্তে জানুয়ারিতে করা হয় ডিএনএ পরীক্ষা। 1 মাস অপেক্ষার পর হাসানের মরদেহ বুঝে নেয় স্বজনরা। 5 মাস 12 দিন পর্যন্ত মর্গে বিভিন্ন লাইনে খোঁজাখুঁজি করতে আছে, কিন্তু আমার সন্তান পাইতে আসি না। পরে ঢাকা আমাদের সমন্বয়কের মাধ্যমে ঢাকা মেডিকেল মর্গে একটা করে লাশ বাইর করার পরে 6 মাস 17 দিন পরে আমরা কালকে লাশ আমাদের কাছে হস্তান্তর কাছে। ওর ফেসের অবস্থা আসলে এতটাই খারাপ অবস্থা ছিল যে ফেস দেখে কেউ চিনতে পারবে না, কিন্তু আমরা তো তার পরিবারের লোকজন, আমরা তার ড্রেস আপ দেখে, তার হাতের একটা কাটা দাগ দেখে আমরা তারা শনাক্ত করি। ভোলা সদরের কাসিয়া শাহমাদার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় হাসানকে। জুলাই অভ্যুত্থানে হওয়া সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন হাসানের পরিবার ও এলাকাবাসী। পরিবার অনেকে মনে করেন হ্যাঁ বড় ছেলে কামাই করে নিয়েছিল, একটু পড়ালেখাও করছে, একটু কামাইও করছে, করিয়া সংসার চালাইছে। আমার ভাইয়ের হত্যার বিচার চাই। আমার ভাইকে কেন হত্যা করেছে, আমার ভাইকে অপরাধ করেছে। আমার ভাই একজন দেশের নাগরিক, তার অধিকার আছে চলার, কেন তাকে এভাবে হত্যা করেছে? হাসানদেরকে যারা হত্যা করেছে, আওয়ামী ফ্যাসিস্টের যে রেজিমের পুলিশ, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আর ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি থাকবে যে অতি দ্রুত সময়ের মধ্যে যে শহীদ পরিবারগুলিকে পুনর্বাসন করে তাদেরকে শহীদদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। হাসানের দাফন শেষে শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে ভোলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জারিন অর্নি, যমুনা নিউজ। রাজধানীর ইসলামবাগে আগুনে পুড়ে গেছে কয়েকটি ছোট কারখানা ও টিন শেড ঘরবাড়ি। দুপুরে পুরান ঢাকার ইসলামবাগের কামালবাগে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট প্রায় 1 ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ছুটির দিনে বন্ধ কারখানা থেকে আগুনের সূত্রপাত। প্লাস্টিক সহ অতি দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকটি বসতবাড়ি ও ছোট ছোট প্লাস্টিকের কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে পুরান ঢাকার আগুনের ভয়াবহতার কথা চিন্তা করে একসাথে একাধিক ইউনিট কাজ করে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা এজন্য সম্ভব হয়, তবে আগুনের কারণ এখনও নিশ্চিত হতে পারেনি সংস্থাটি। অনেক মাল থালিগুলো অনেক পুরা গেছে, ক্ষয়ক্ষতি এখনো বলা যাবে না কি পরিমাণ। এখন বড় দেখা যাচ্ছে পুরোটাই পুরে শেষ হয়ে গেছে। ইসলামবাগে অধিকাংশ জায়গায় দেখবেন প্লাস্টিক কলকারখানা, তো সেই কলকারখানার মাল মজুদ ছিল, সেই মজুদকৃত মাল থেকে আগুনটা আরো বৃদ্ধি পায়। যেহেতু প্লাস্টিক জাতীয় দ্রব্য ছিল, কারখানা ছিল, পলিথিন ছিল, আর উপরে আবাসিক বাসা ছিল, আমরা খুব দ্রুত সময়ের ভিতরে পৌঁছতে পারি এবং দ্রুত সময়ের ভিতরে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হবে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা। বেলা 12টায় আখেরি মোনাজাত, যা পরিচালনা করবেন মাওলানা সাদ কান্দলভির ছেলে ইউসুফ বিন সাদ।
দ্বিতীয় দিনে ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছেন মুসল্লিরা। খিত্তায় খিত্তায় চলছে ঈমান আকিদার তালিম। এখন পর্যন্ত ইজতেমা ময়দান থেকে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বয়ান দিয়ে শুরু দিনের আনুষ্ঠানিকতা। তাবলিগ জামায়াতের মাওলানা সাদ অনুসারীদের ইজতেমায় সকালে বয়ান পেশ করেন দিল্লি নিজামুদ্দিনেরা মাওলানা ইলিয়াস বিন সাদ। বেলা গড়ানোর সাথে খিত্তায় খিত্তায় ঈমান আকিদার তালিম আর ইবাদতে মশগুল হন মুসল্লিরা। আমাদের এই বয়সে মাদ্রাসা এবং পড়ার সুযোগ নাই। এটা হচ্ছে একটা চলতি ফিরতি মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে যেভাবে আমরা দিনই শিক্ষা নিতে পারি, যারা আমির মানে তাদের ইজতেমা আমরা আসলে শিখতে আসছি এখানে, ঈমান আর আমল শিখতে আসছি এখানে। আমার নিজের ঈমান কীভাবে বাড়ানো যায় এবং আমরা আমল কীভাবে শিখতে পারি, আমলগুলো কীভাবে করতে পারি, মূলত এটা শিখতে আসছি। আমরা এখানে যারা আছি দিন বুঝবো, দিনের উপর চলবো এবং এই দিনের দাওয়াত না আমার মহল্লায় ছড়ায় পড়বো। মাওলানা সাদপন্থীদের ইজতেমায় যোগ দিয়েছেন 49 দেশের প্রায় 1,500 অতিথি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আমাদের এবং সমস্ত মুসল্লিদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা, কারণ ইজতেমার ময়দানে মানুষ নিজেদের ঘর বাড়ি রেখে আরামায়েশে জায়গা রেখে এই ময়দানে খালি মাঠের উপর শুয়ে থাকে, শীতের ভিতরে মশা আছে। এটা কারণটা কি? যে আল্লাহ যাতে আমার উপরে সন্তুষ্ট হয়ে যায়। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুপুরে ব্রিফ করেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার। জানান বিশ্ব ইজতেমায় হামলার হুমকি দেয়া একজনকে আটক করা হয়েছে। সামাজিক মাধ্যমে একটি ভাইরাল হয়েছে, এখানে আক্রমণ হতে পারে, জঙ্গি আক্রমণ হতে পারে। আমরা যার মোবাইল থেকে এই নিউজটি ভাইরাল হয়েছে তাকে আমরা ডেকে নিয়ে আসছি, তাকে জিজ্ঞাসাবাদ করছি। আমাদের জিজ্ঞাসাবাদে যদি মনে হয় সন্তুষ্টজনক জবাব দিতে পারবে, জবাব দিলে আমরা সেভাবে ব্যবস্থা নিব। আর জবাব যদি আমরা সঠিক না পাই, আমরা সেই আইনগত ব্যবস্থা নিব। এদিন আরও বয়ান পেশ করেন ভারতের 2 জন মাওলানা মুফতি ইয়াকুব ও হাফিজ মঞ্জুর। বাদ আসর অনুষ্ঠিত হয় যৌতুকবিহীন বিয়ে। সম্প্রীতির এক দারুণ রকমের উদাহরণ টঙ্গীর তুরাগ তীরের এই বিশ্ব ইজতেমা। যারা এখানে অংশ নিচ্ছেন প্রত্যেকের উদ্দেশ্য একটি, সেটি হচ্ছে শেখা আর শেখানো। তবে ইজতেমা শেষ হবার পর দায়িত্বের জায়গাটি আরও বড়। যা কিছু এখান থেকে শেখা হচ্ছে, পরবর্তী সময়ে অন্যদেরকেও সেই জিনিস শেখাতে ব্যস্ত হবেন তাবলিগ জামাতের মুসল্লিরা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, টঙ্গী, গাজীপুর। দর্শক, আমরা একটু এবার ইজতেমা স্থলে যেতে চাই। আমাদের সহকর্মী পলাশ প্রধান আছেন সেখানে। পলাশ, একটু জানতে চাই যে এই সান্ধ্যকালীন কি আনুষ্ঠানিকতা আছে এবং আগামীকালকে এই যে 3য় পর্বের যে আখেরি মোনাজাত সেটার প্রস্তুতি। বয়ান চলছে। এখন বয়ান করছেন মাওলানা সাদ কান্দলবির যে বড় ছেলে ইউসুফ বিন সাদ কান্দলবি। তিনি মূলত হেদায়েতি বয়ান দিচ্ছে। সেই বয়ান চলবে রাত 10টা পর্যন্ত। এই 10টা পর্যন্ত বয়ানের পর রাত আবার বিরতি দেওয়া হবে এবং ফজর নামাজের পর সেটি আবার বয়ান চলবে সকাল 11টা পর্যন্ত। 11টার পর 1 ঘন্টা আবারও হেদায়েতি বয়ান দিবে এই ইউসুফ বিন সাদ কান্দলবি, অর্থাৎ সাদের বড় ছেলে। এরপর 1 ঘন্টা হেদায়েতি বয়ান দিয়ে আখিরি মুনাজাত অনুষ্ঠিত হবে। বলা হয়েছিল যে 11:30 থেকে 12:30টার মধ্যেই মূলত আখিরি মুনাজাতটি অনুষ্ঠিত হবে। এরপরেই সমাপ্তি ঘটবে 2025 সালে 18তম বিশ্ব ইজতেমার সম্পূর্ণ কাজ। অর্থাৎ যদিও এবছর আমরা কিন্তু দেখেছি যে 2টি পর্বে কিন্তু 3টে ধাপে অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ এই যে শেষবারে যে সাদ অনুসারে যারা রয়েছে তাদের যে পর্বটি, এরপরে কিন্তু এখানে যার ময়দানে যার মুসল্লি রয়েছে তারা কিন্তু বিভিন্ন গন্তব্যস্থানে যাবে। একে কেন্দ্র করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কিন্তু পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা বলয় এবং প্রত্যেকটি মুসল্লিরা যেন তাদের গন্তব্যস্থানে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু তাদের বিশেষ ব্যবস্থা রয়েছে। কেউ বাই রোডে অর্থাৎ পরিবহনে যাবে, ট্রেনে যাবে, কেউ বা আবার তুরাগ নদী দিয়ে বিভিন্ন ট্রলার যোগে কিন্তু তাদের গন্তব্যস্থানে যাবে। অর্থাৎ যে যেভাবেই যাবে না কেন পুলিশের পক্ষ থেকে কিন্তু কঠোর নিরাপত্তা রয়েছে। সেবার জন্য বিশেষ ভলান্টিয়ার রয়েছে, তারাও বিভিন্নভাবে গন্তব্য যাওয়ার জন্য সেবা দান করবে। এটি কিন্তু আজকে আমাদেরকে নিশ্চিত করছে। সেই প্রস্তুতি কিন্তু বেশ একদিন আগে থেকে কিন্তু মুসলিমদের জন্য রাখা হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে পলাশ প্রধান, জানাচ্ছিলেন ইজতেমা স্থল থেকে। অনুষ্ঠিত হয়েছে ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে কলা ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 আসনের বিপরীতে 78 জন এবং জগন্নাথে 55 জন প্রতিদ্বন্দ্বিতা করেছে। শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষার কার্যক্রম চলছে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদে এবছর পরীক্ষার্থীর সংখ্যা 1,46,694 জন। সকাল 11টায় শুরু হওয়া এই পরীক্ষা চলে 12:30 পর্যন্ত। ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন পদক্ষেপ নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ভর্তি যুদ্ধে প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী 78 জন। তাই পরীক্ষার ফলাফলের বিষয়ে ভর্তি ইচ্ছুকদের তিরস্কার না করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এই ধরনের পরীক্ষাতে একটা বড় অংশই অকৃতকার্য হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এই ধরনের প্রস্তুতি নিলে তার কনফিডেন্স বাড়ে, তার অপরাপর পরীক্ষাগুলো ফেস করতে সাহস বাড়ে। আমরা যেন কোনোভাবেই তাদেরকে তিরস্কার না করি, কোনোভাবেই যেন তাদের প্রতি কঠিন না হই। তীব্র প্রতিযোগিতা থাকলেও প্রশ্নপত্র নিয়ে সন্তুষ্ট ছিলেন পরীক্ষার্থীরা। রিটার্নটা আল্লাহর রহমতে ভালো হয়েছে, আর যদি এমসিকিউ পার্টটা বলেন কেমিস্ট্রি কিছুটা হার্ড ছিল, বাকি সব আল্লাহর রহমতে ভালো হয়েছে। কোশ্চেন মোটামুটি হার্ড ছিল, এক্সাম মোটামুটি ভালো হয়েছে। এই বছর ফিজিক্স অনেক কঠিন করছে কোশ্চেনটা। প্রায় একই সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় কলা অনুষদের ভর্তি পরীক্ষা। এবছর কলা অনুষদের পরীক্ষায় অংশ নিয়েছে 44,000 শিক্ষার্থী। প্রতি সিটের বিপরীতে লড়তে হচ্ছে 55 জন শিক্ষার্থীকে। ভর্তিচ্ছুক বেশি হওয়ায় চলতি বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 3টি শিফটে পরীক্ষা নেওয়া হয়। নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ায় আগ্রহী শিক্ষার্থীর সংখ্যা বেশি বলে ধারণা করছে কর্তৃপক্ষ। গতকাল আমাদের দুটো শিফটে পরীক্ষা হয়েছে, দুটো শিফট মিলিয়ে আমাদের উপস্থিতি হচ্ছে 87% বেশি, এবং আজকেও আমরা মনে করছি যে সেরকমই হবে, একটু কম বেশি হতে পারে। তাই জন্য আমরা খুবই আশাবাদী যে এই প্রক্রিয়ায় আমরা সবাই মেধাবী, তার মধ্যেও যারা আরও বেশি মেধাবী, এই মেধাবী ছাত্রছাত্রীদেরকে আমরা এখানে ভর্তি করতে পারবো। পরীক্ষা শেষে প্রশ্নপত্রের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। প্রশ্ন ছিল মোটামুটি ভালো, পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। যারা পড়ে তাদের জন্য অবশ্যই ভালো কমন পড়ছে, প্রশ্ন তুলনামূলক ভালোই হয়েছে। পরীক্ষা অনেক বেশি ভালো হয়েছে। আমি 24টা এমসিকিউর ভিতরে 21টা কনফার্ম দাগিয়েছি, আর রিটেনও মোটামুটি ইজি ছিল। 15 দিনের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে জানানো হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলার 15তম দিন আজ। মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সহকর্মী শওকত মঞ্জু শান্ত জানাচ্ছেন বিস্তারিত। শান্ত, একটু আপনার কাছ থেকে নিশ্চয়ই অনেক মানুষের ভিড় বাট্টা দেখবো, যে আজকে ছুটির দিন এবং বইমেলায় বিশেষ করে পাঠক লেখকরাও কি বলছেন? নিশ্চয়ই বেচা বিক্রি বেড়েছে বইয়ের। মনের বেচা বিক্রি বেড়েছে, বলতে হবে যে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে একদম তিল ধরার ঠাঁই থাকছে না, এবং এখনও সেই চিত্র আমরা দেখছি। যদিও সন্ধ্যার সময় যেই পরিমাণ মানুষ এসেছিলেন, বলতে হবে যে বইমেলার প্রত্যেকটি গলি অলিগলি এবং স্টলের সামনের যে যতগুলো ফাঁকা অংশ ছিল সবগুলো জায়গায় মানুষে এবং বলতে হবে যে এর ভিতরে প্রকাশকরা আবার বলছেন যে যেই পরিমাণ নতুন মানুষ এসেছেন সেই পরিমাণ ক্রেতা অথবা পাঠক সৃষ্টি হয়নি। এটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকেরই ভালো বই বিক্রি হচ্ছে, আবার অনেকের সে অনুপাতে বিক্রি হচ্ছে না। তবে এত মানুষের আগমন স্বাভাবিকভাবে প্রকাশকরা ভালো চোখে দেখছেন, এবং এটিকে বইমেলা আয়োজক যারা রয়েছেন, প্রকাশক সহ অন্যান্য যারা সংশ্লিষ্ট রয়েছেন, তাদেরকে একটা চ্যালেঞ্জ হিসাবেই মনে করছেন যে এত মানুষকে ধরে রাখা এবং তাদেরকে পাঠকে রূপান্তরিত করা, তাদের হাতে একটা করে বই তুলে দেওয়ার যে সংস্কৃতি, সেটি যাতে বইমেলা কর্তৃপক্ষ নিতে পারে সেই চেষ্টা তারা করছেন। এবং বলতে হবে প্রতিদিনই নতুন বই আসছে, শতাধিক বই আসতে শুরু করেছে গেল কয়েকদিন ধরে। এর ভিতরে সব ধরনের বই রয়েছে, রাজনীতির বই যেমন রয়েছে, ইতিহাসের বই রয়েছে, উপন্যাস, কবিতা, প্রায় সব ধরনের বই রয়েছে। এবং সেগুলো থেকে প্রকাশকরা প্রত্যাশা করছেন যে আগামী দিনের যেই কয়েকটি দিন বইমেলা বাকি রয়েছে সেই সময়টিতে বেশ ভালো বিক্রি হবে বলেই তারা প্রত্যাশা করছেন। মনির, আমরা তো আশা করি এরকম প্রাণের মেলায়, গ্রন্থমেলায় এরকম ভিড় প্রতিদিন লেগে থাকুক, শুধু ছুটির দিন নয়। অনেক ধন্যবাদ। শওকত মঞ্জু শান্ত জানাচ্ছিলেন সেখান থেকে। নানা নাটকীয়তার পর অবশেষে 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস। খান ইউনিসে বিপুল সাধারণ ফিলিস্তিনীয় যোদ্ধার উপস্থিতিতে তাদের রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। একই দিন কারামুক্ত হয়েছেন 369 ফিলিস্তিনি, যার মধ্যে 333 জনই গাজার বাসিন্দা। এর আগে গত সোমবার অনির্দিষ্টকালের জন্য জিম্মি মুক্তি স্থগিতের ঘোষণা দেয় হামাস। ইসরায়েলও নিয়েছিল আবার গাজায় হামলার প্রস্তুতি। পরে হামাস নিজ অবস্থান থেকে সরে আসলে অবসান ঘটে অচল অবস্থার।
জিম্মি মুক্তি ঘিরে খান ইউনিসে ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধা ও সাধারণ মানুষের এই জমায়েত। চুক্তির আওতায় শনিবার মুক্তি দেওয়া হয়েছে 3 ইসরায়েলিকে। গত কয়েকদিন ধরেই চলছিল নাটকীয়তা। সোমবার ইসরায়েলের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে হামাস জিম্মি মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে। এতেই আবারও অনিশ্চয়তায় পড়ে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ। যদিও পরে নিজেদের অবস্থান থেকে সরে আসে হামাস, আর তাতেই আপাতত উপত্যকায় স্বস্তি ফিরেছে। রেড ক্রসের কাছে হস্তান্তরের পর এরই মধ্যে ইসরায়েলে ফিরেছে মুক্তিপ্রাপ্ত 3 জিম্মি। বাড়ি ফিরেছেন 46 বছর বয়সী ইয়ের হর্ন, 36 বছর বয়সী সাগুই ডেকেল চ্যান এবং 29 বছরের আলেকজান্ডার ট্রফানভ। 3 জনই দ্বৈত নাগরিক। এর মধ্যে আলেকজান্ডারকে মুক্তি দেওয়া হয়েছে তার দেশ রাশিয়ার অনুরোধে। বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে মস্কো। এই ধাপে মুক্তি পেয়েছেন ইসরায়েলের কারাগারে বন্দী থাকা 369 ফিলিস্তিনি। প্রথম দফায় রামাল্লায় পৌঁছায় কারাবন্দীদের বহনকারী একটি বাস। পরে কারামুক্ত 333 জনকে পৌঁছে দেওয়া হয় গাজা উপত্যকায়। তাদের বরণে নামে ফিলিস্তিনিদের ঢল। মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি আর আত্মীয় স্বজনদের আনন্দ স্রোতে তৈরি হয় আবেগঘন পরিস্থিতি। এর আগে যুদ্ধবিরতি চুক্তিতে 4 দফায় 5 থাই নাগরিক সহ মোট 21 জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে কারামুক্ত হয়েছেন 766 ফিলিস্তিনি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শকের এই ছিল আমাদের আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।